গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন চ্যাপ্টারটা অলরেডি আমরা শুরু করেছি। আজকে তার পঞ্চম ক্লাস, অর্থাৎ আমরা কিন্তু বিগত দিনে এই অধ্যায় থেকে 4টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের পঞ্চম ক্লাস। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের এই লাস্ট যে 4টে ক্লাস আমি এই চ্যাপ্টারে পড়িয়েছি, সেখান দিয়ে যদি তোমাদের কোনো রকম বোঝার কোনো অসুবিধে হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। কোনো জায়গায় যদি বোঝার অসুবিধে থাকে তাহলে আমি সেই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করে সেই সমস্যার সমাধান করে তবেই কিন্তু আগাবো। এটা আমার দায়িত্ব, কারণ কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি বোঝার খামতি থেকে থাকে, সেটা তোমাদের পক্ষে ক্ষতিকারক হবে। কারণ নতুন চ্যাপ্টারে নতুন যে পার্ট পড়াবো, সেই জায়গাগুলোতে কিন্তু পুরানো যে টপিকগুলো আমরা পড়ে এসেছি তার কি থাকে না, সংযোগ থাকে। যদি পুরানো টপিকগুলো বা পুরানো অংশগুলো যদি ভালো মতো না জানা থাকে বা ভালো মতো যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু নতুন ক্লাসে কি হবে না, তোমাদের অসুবিধা হবে বুঝতে। সেই সময় নতুন ক্লাসে এসে যদি জিজ্ঞাসা করো যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে বলে দিন। এবার তুমি যদি আগের ক্লাসগুলো ভালো করে না করে থাকো, তাহলে আমার পক্ষেও তোমাকে বোঝানো যথেষ্ট কঠিন হয়ে যাবে। তাই আমি সব সময় বলি, পুরোনো ক্লাসগুলো মন দিয়ে করবে, করার পরে কিন্তু নতুন ক্লাসে জয়েন হবে। আচ্ছা, পড়ানোর আগে তোমরা সবাই বলো কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। এবং পড়াশোনা কেমন চলছে সবার? ভালো চলছে তো? পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। বাকি দৈনন্দিন জীবনে আর সবকিছু করো, পড়াশোনা বাদে আরো অনেক কিছুই থাকে, সেগুলোও করো, এবং সাথে কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে চালিয়ে যাও। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে কিন্তু কি পড়েছিলাম না, কৃষিকাজ যে আলোচ্য বিষয়গুলো, সেগুলোর একদম শেষ অংশ, শেষ পর্যায়ে আমরা ছিলাম। ফসল তোলা অবধি আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আমরা আর কি কোন কোন পার্টগুলো আমরা কমপ্লিট করেছি না, কৃষিকাজের যে বিভিন্ন ধাপ ছিল, তাহলে কোন ধাপ অবধি আমরা কমপ্লিট করেছি না, ফসল তোলা অবধি। তার আগে কি কি ছিল? চাষের জমি মাটি তৈরি করা, বীজ বপন করা, তারপরে কি করতে হয় না, সার প্রয়োগ করা। সার প্রয়োগ করার পরে আমরা কি করি না, গাছে জল দিই, জলসেচ, আগাছা দমন, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। আর তারপরে কি না, সব শেষে ফসল যখন বড় হয়ে যায়, কি করি না, ফসল তুলি। সেই ফসল তোলা অবধি কিন্তু আমরা লাস্ট ক্লাসে কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসটা কোথা দিয়ে শুরু করব না, ফসল কিভাবে সঞ্চয় করে রাখা হয় সেই জিনিসটা দেখবো আজকের ক্লাসে আমরা। আচ্ছা বলো তো, তোমরা লাস্ট ক্লাসে পড়াশোনা করেছো তো? যে লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম, যে ফসল কিভাবে তোলা হয়, ফসল তুলতে কি কি পদ্ধতি আমরা গ্রহণ করি, সেইগুলো কি ভালোভাবে পড়েছো তো সবাই? ঠিক আছে, চলো, ভেরি গুড। তাহলে আজকের ক্লাসটা আমরা এখান দিয়ে শুরু করছি। দেখো, ফসল সঞ্চয় করে রাখা বা মজুত করে রাখা, এটাকে আমরা কি বলছি ইংলিশে না, স্টোরেজ। দেখবে গ্রামে গঞ্জে খুব একটা দেখা যায় না, এগুলো একটু বড় শহরের দিকে এই স্টোরেজ গুলো বেশি থাকে। গ্রামে গঞ্জে আমরা কোথায় মজুত করে রাখি, বা আমাদের গ্রামের মধ্যে দেখবে, আমরা আগে বলতাম যে কুরু বলতাম, একটা একটা বড় ঘরের মতো জায়গা, যেখানে আমরা কি করতাম, ধান এনে সঞ্চয় করে রাখতাম। বিভিন্ন জায়গায় সেটা বিভিন্ন নামে পরিচিত। বেসিক্যালি দেখতে একটা ঘরের মতো হয় এবং খড় দিয়ে ছাউনি থাকে, তার ভিতরে আমরা শস্য মজুত করে রাখতাম। এটা তো আমাদের গ্রাম্য পরিবেশে এগুলো দেখা যেত, কিন্তু বড় বড় যে ক্ষেত, বড় বড় যেখানে বেশি এরিয়া জুড়ে ফসলের চাষ হয়,
সুতরাং যেখানে বেশি এরিয়া জুড়ে ফসলের চাষ হয় সেখানে ফসলের ফলনের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে হয়। সেই বেশি পরিমাণে ফসলের জায়গা দিতে কিন্তু ছোটখাটো জায়গা হলে হবে না, বড় জায়গা লাগবে এবং এই বড় কোনো স্টোরেজ লাগবে মজুত করার জন্য, এবং সেই স্টোরেজগুলো কিন্তু আবার যে ফসলগুলো রাখা হবে তাদের সেই ফসলের উপযুক্ত করতে হয়। দেখো সেটা কিভাবে করতে হয়। ফসল তোলার পরে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ভবিষ্যতে ব্যবহারের জন্য ফসল মজুত করে রাখা। যে ফসলগুলো তুলছি সেই ফসলগুলো তোলার পরে তো সেই ফসলগুলো সব একই সময়ে কাজে লাগে না। কিছু কিছু ফসল কি করতে হয় না, কিছু ফসল সঙ্গে সঙ্গে কাজে লাগে, আবার কিছু ফসল কি করতে হয় না ভবিষ্যতে ব্যবহারের জন্য মজুত করে রাখা হয়, যাতে সারা বছর ধরে সেই ফসলের যোগান থাকে। দীর্ঘ সময় ধরে মজুত করার সময় পোকা, ইঁদুর আর বিভিন্ন অণুজীবদের হাত থেকে রক্ষার ব্যবস্থা করা দরকার। যখন অনেক দিন ধরে আমরা ফসলটা রেখে দিতে চাইবো, তাহলে ফসলটা আমরা কি চাইবো, ভালো থাকুক, কোনো ধরনের পোকা, ইঁদুর এবং বিভিন্ন ধরনের অণুজীব যারা ফসলকে কি করে ক্ষতি করে তাদের হাত থেকে কি করতে হবে না সেই ফসলকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। সদ্য সংগ্রহ করা ফসলে আর্দ্রতা বেশি থাকে। আমরা যখন সদ্য ফসলটা সংগ্রহ করছি সেই সময় ফসলে কি থাকে না, আর্দ্রতা বেশি থাকে, মানে ভিজে ভিজে ভাব থাকে। সেই সময় কি হয়, আর্দ্রতা বেশি থাকলে জীবাণুর আক্রমণ করা সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে তার জন্য কি করতে হবে না, দানা জাতীয় শস্য শুকিয়ে নিয়ে মজুত না করা হলে তাতে নানা অণুজীবের আক্রমণ ঘটতে পারে। দানা জাতীয় যে ধরনের শস্য আছে যেমন ধান, গম ইত্যাদি, দেখবে ধানের চাষ করা হয়ে যাওয়ার পরে ধান আনার পরে ধানটা কি করা হয়, গরম জলে ফুটিয়ে সেগুলো রোদে শুকাতে হয়। শুকিয়ে তারপরে কি করতে হয় না, স্টোরেজ করে রাখা হয় বা মজুত করে রাখা হয়। সেটা করা হয় কেন, কারণ ফসল সংগ্রহ করার পরে ফসলটা কি থাকে, ফসলে আর্দ্রতা বেশি থাকে, মানে ভিজে ভিজে ভাব বেশি থাকে। সেই আর্দ্রতা ভাবটা বেশি থাকার জন্য বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তার ফলে কি করতে হয়, সেই দানা জাতীয় শস্যগুলি শুকিয়ে নিয়ে মজুত করে রাখতে হয়। শুকিয়ে নিয়ে মজুত করে রাখলে অণুজীব, বিভিন্ন অণুজীব যেগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের সংক্রমণের হাত থেকে রক্ষা করা যেতে পারে এই শুকিয়ে নিলে। বুঝতে পেরেছো তাহলে? দেখো এরপরে, তাই মজুত করার আগে দানা জাতীয় শস্য ভালো করে সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া দরকার। তাহলে কি বলছে, এই অণুজীবদের হাত থেকে বাঁচানোর জন্য ফসলগুলোকে কি করে নেওয়া দরকার না, সূর্যের আলোয় ভালো করে শুকিয়ে নেওয়া দরকার। আর্দ্রতা কম থাকলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাকের আক্রমণ রোধ করা সম্ভব। যখন সেই ফসলের আর্দ্রতাটা কমে যাবে তখন কি হবে না, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন ধরনের অণুজীবদের দ্বারা আক্রমণ রোধ করা সম্ভব বা আটকানো সম্ভব। চাষিরা চটের ব্যাগ বা ধাতব পাত্রে দানা জাতীয় শস্য রাখেন। তাহলে চাষিরা কোথায় শস্যগুলো রাখে না, দেখবে চটের বস্তা, দেখুনি চটের বস্তার মধ্যে বা কোনো ধাতব পাত্রে দানা জাতীয় শস্যগুলো রাখেন। এছাড়াও ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করা হয়। যখন শস্যের মাত্রা অল্প হবে তাহলে তখন কি করতে হয় না, চটের ব্যাগের মধ্যে রাখা হয় বা কোনো ধাতব পাত্রের মধ্যে শস্য রাখা হয়। আর যখন ফসলের পরিমাণটা অনেক হবে বা ব্যাপক পরিমাণে হবে বা ব্যাপক মাত্রায় হবে তখন সেই সব ফসলের সঞ্চয়ের জন্য কি ব্যবহার করা হয় না, বড় একটা শস্যাগার বা বায়ুহীন ঘর। এই বায়ুহীন ঘরকে কি বলে না, সাইলো। বায়ুহীন ঘর বা সাইলো ব্যবহার করা হয়। কেন বায়ুহীন ঘর ব্যবহার করা হয়, দেখো উন্নত মানের এইসব শস্যাগার বায়ুহীন, আর্দ্রতা শূন্য হয়। যেহেতু বায়ুহীন হয় সেহেতু এই শস্যাগারগুলি কি হয় না, আর্দ্রতা শূন্য হয়। কারণ একটু আগেই বললাম আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কিন্তু ফসলে বিভিন্ন অণুজীব দ্বারা আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। আর যদি আর্দ্রতা শূন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটাই অণুজীব দ্বারা আক্রমণের সম্ভাবনা কি হয় না, কমে যায়।
ইঁদুর জাতীয় প্রাণী এখানে ঢুকতে পারে না। এই ধরনের ঘর যখন যেখানে বায়ু শূন্য থাকে সেখানে কি হয় না, ইঁদুর জাতীয় প্রাণী ঢুকতে পারে না। এমনকি সারাক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও থাকে এখানে, যে তাপমাত্রায় ফসল ভালো থাকে। সাধারণত একটু কম তাপমাত্রায় বিভিন্ন ধরনের ফসল সবজি এগুলো কি হয় না, ভালো থাকে। তাহলে যে নির্দিষ্ট এক একটা ফসলের জন্য এক একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার প্রয়োজন। যে যেমন ফসল হবে তেমনই তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও এই ধরনের ঘরে হয়ে থাকে। অনেক সময় ফসল মজুত করার আগে ফসলের গুদামে আর ফসল মজুত রাখার ব্যাগ বা পাত্রে কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা হয়। তাহলে কি বলা হচ্ছে, অনেক সময় কি করা হয় না, যেখানে এই ফসলগুলি মজুত করা হয় সেই ব্যাগ বা পাত্র যেটা যে জিনিস হোক না কেন, সেখানে কি করা হয় না, বিভিন্ন কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করা হয়। বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক রয়েছে না, সেই কীটনাশক এবং ছত্রাকনাশক রাসায়নিক পদার্থ কি করা হয় না, স্প্রে করা হয়, যাতে ফসলে অণুজীব দ্বারা আক্রমণ না হয়। দেখো, বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে ফসল ধ্বংসকারী জীবেরা যেমন ইঁদুর জাতীয় প্রাণী, পোকা আর অণুজীব শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না। তাহলে কি করা হয়, বর্তমানে যেসব শস্যাগারগুলো রয়েছে সেসব শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে ফসল ধ্বংসকারী জীবেরা যেমন ইঁদুর জাতীয় প্রাণী, পোকা আর অণুজীব শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না। যেহেতু অক্সিজেন গ্যাস বর্তমান থাকে না শস্যাগারে, সেহেতু কোনো প্রাণী কি হয়, অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারবে? বাঁচতে পারে না। যেহেতু শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় এবং কোনো অক্সিজেন গ্যাস থাকে না, সেহেতু ইঁদুর জাতীয় প্রাণী বা বিভিন্ন পোকা আর অণুজীব এরা কিন্তু অক্সিজেনের অভাবে কি হয় না, মারা যায়, বাঁচতে পারে না। ফলে কি হচ্ছে না, ফসলগুলো এই ইঁদুর জাতীয় প্রাণী বা পোকা বা অণুজীবের হাত থেকে কি হয় না, রক্ষা পায়। দেখো, বীজ সংরক্ষণ। বীজ সংরক্ষণ কিভাবে করা হয় না, পরের মরশুমে চাষের জন্য চাষিরা বীজ সংরক্ষণ করেন। এছাড়াও হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজও নানাভাবে সংরক্ষণ করা হয়। দেখো, সব শস্য যদি খেয়ে ফেলা হয় তাহলে সামনের আগামী দিনগুলোতে বা সামনের বছরে বা তার পরের সময়ে তাহলে আর কোনো ফসল কি আমরা চাষ করতে পারবো? তাহলে ফসল চাষ করার জন্য কি করতে হয় না, কিছু বীজ আবার সংরক্ষণ করে রাখতে হয়। সেই জন্যই বলছে, দেখো, পরের মরশুমে চাষের জন্য চাষিরা কি করেন না, বীজ সংরক্ষণ করে রাখেন। এছাড়াও হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজ, বিভিন্ন আবার শস্য এমনও আছে যেগুলো এখন দেখতে পাওয়া যায় না খুব একটা, এমন কিছু শস্য রয়েছে যেগুলো হারিয়ে যেতে বসেছে। সেই ধরনের শস্যের বীজও নানাভাবে কি করা হয়, সংরক্ষণ করা যায়। তাহলে এই অবধি সবাই বুঝতে পারলে যে ফসল এবং বীজ কিভাবে সংরক্ষণ করা হয়। চলো, ভেরি গুড। এবার দেখো, এবারে আমরা আসবো কোথায়, দেখো, উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি। উদ্ভিদজাত খাদ্য, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা না, দেখো, ধান। ধান পৃথিবীর এক গুরুত্বপূর্ণ শস্য। তাহলে ধান কি না, পৃথিবীর এক গুরুত্বপূর্ণ শস্য। ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য হলো ধান। কারণ ধান থেকে কি হয় না, চাল হয়, এবং সেই চাল খেয়েই আমরা কি করি, আমাদের অন্ন পোষণ করি বা আমাদের জীবনধারা চালিয়ে যাই। তাহলে আমাদের প্রধান খাদ্যশস্য কি না, ধান। পৃথিবীর সর্বত্র বিভিন্ন রকমের ধানের চাষ হয়ে থাকে। তাহলে পৃথিবীর সর্বত্র কিন্তু এই ধানের চাষ হয়ে থাকে। এমন কিছু ধানের চাষ হয়ে থাকে যেটা আমরা সাধারণত শুনিনি। বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন ধরনের ধানের চাষ হয়, বিভিন্ন প্রকারের চাল হয় না, বাসমতি রাইস হয়, আবার তোমরা যদি চাল কিনতে যাও দেখবে লাল বাবা রাইস, বাসমতি রাইস, পাটনাই ধান, পঙ্কজ ধান, বিভিন্ন ধরনের ধান আছে। তাহলে আবার বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের ধান পাওয়া যায়, আবার অন্য একটা জায়গায় গেলে তুমি আবার অন্য রকমের
চাল পাবে বা ধান পাবে। সুতরাং ক্ষেত্র বিশেষে ধানের চাষের প্রকার আলাদা হয়ে থাকে। আমাদের এখানে এরকম হয় যে আমাদের এখানে এমন চাল আছে বা এমন ধান আছে যেটা বাইরে কোথাও, বাইরের রাজ্যে বা বাইরের জেলাতে কোথাও তারা শোনেইনি। আবার সেখানে এমন ধান বা চালের প্রকার রয়েছে যেটা আবার আমরা শুনিনি। তাহলে আমরা এখান দিয়ে কি বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের ধানের চাষ হয়ে থাকে। আবার এমন কিছু প্রকারের ধানের চাষ আগে হতো, কিন্তু এখন বর্তমানে সেই প্রকারের ধানের চাষ আর দেখা যায় না। তাহলে এমন কিছু বিলুপ্ত প্রায় ধানের চাষের প্রকার রয়েছে যেটা কিন্তু আগে চাষ করা হতো, সেগুলো এখন কিন্তু আর দেখা যায় না। দেখবে আগে আগে এক ধরনের ধান হতো বা ধান থেকে চাল হতো, সেটা লাল 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 রঙের মতো দেখতে হতো সেই চালগুলো। এখন কিন্তু সেই ধরনের চালগুলো আর খুব একটা আমরা দেখতে পাই না। একটু মোটা ধরনের শেপ হতো বা আকৃতি হতো, আর চালগুলো দেখতে একটু লাল লাল রঙের হতো এবং চালের গায়ে কিছু দাগ থাকতো। সেই ধরনের চালটা কিন্তু এখন আর আমরা খুব একটা দেখতে পাই না। আছে, কিন্তু খুব একটা দেখতে পাই না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এই রকম অনেক রকম ধানের চাষ রয়েছে যেগুলো আগে চাষ করা হতো, কিন্তু বর্তমানে আমরা আর সেগুলো খুব একটা দেখতে পাই না। তাহলে একটা উদ্ভিদজাত খাদ্য কি না ধান, যেটা আমাদের প্রধান খাদ্যশস্য এবং এটা পৃথিবীর প্রায় সর্বত্র চাষ হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে? দেখো, তাহলে ভারতের কোথায় কোথায় এই ধান চাষ হয় দেখো। ভারতের প্রায় সব রাজ্যেই কম বেশি ধান চাষ হয়। তাহলে ভারতের সমগ্র দেশ জুড়ে প্রায় সব রাজ্যেই কম বেশি ধান চাষ হয়, তুলনামূলক কোথাও বেশি আবার কোথাও কম। তবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা আর তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো। তাহলে ভারতের কোন কোন রাজ্যে দেখো ধানের উৎপাদন যথেষ্ট ভালো? না, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা আর তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো। আবার কিছু কিছু জায়গায়, কিছু কিছু বাইরের রাজ্যে ওরা আবার ধানের চেয়ে গম বেশি চলে বা বেশি খায়। গমের আটা দিয়ে বিভিন্ন ধরনের ওরা পিঠে বা রুটি, ইডলি, ধোসা এই জাতীয় জিনিসগুলো আহ, দিয়ে ওটা ওদের প্রধান খাদ্যশস্য। ভারতের মধ্যে আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্য রয়েছে, যেমন দু একটা সাউথ ইন্ডিয়ার কয়েকটা রাজ্য রয়েছে যেখানে ইডলি, ধোসা এই ধরনের আটা, গমের দ্বারা তৈরি আটা দিয়ে তারা কি করে, সেটা তাদের প্রধান খাদ্যশস্য। তারা তুলনামূলক কি হয় না, ধানের ব্যবহারটা সেখানে কম। দেখো, যেমন কেরালা, চেন্নাই, এই সব রাজ্যগুলোতে কি গমের ব্যবহারটা বেশি ধানের তুলনায়। তাহলে দেখো, যদি বলে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যে ধানের চাষ ভালো মতো হয়, এই পশ্চিমবঙ্গে বলছি, ইন্ডিয়ার কোন কোন রাজ্যে ধানের চাষ ভালো হয়? না, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা আর তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো। দেখো, চালের পুষ্টি মূল্য। ধান থেকে আমরা কি পাই না, চাল পাই। সেই চাল থেকে আমরা কতটা এই চালের মধ্যে পুষ্টি থাকে সেটা লক্ষ্য করো। তাহলে ধান থেকে পাওয়া যায় চাল। চালে 79.1% কি থাকে, কার্বোহাইড্রেট। চালে কার্বোহাইড্রেট দেখো প্রচুর পরিমাণে থাকে। কতটা না, 79.1% কি থাকে না, কার্বোহাইড্রেট। আর 6% দেখো প্রোটিন থাকে, আর 0.4% বিভিন্ন মৌল থাকে। তাহলে ধান থেকে আমরা কি পাচ্ছি, চাল। এবং চালে কি কি পুষ্টি উপাদান রয়েছে দেখো। চালে সবচাইতে বেশি পরিমাণে থাকে কি না, 79.1%, প্রায় 80% বা 80% থাকে কার্বোহাইড্রেট, আর 6% থাকে কি না, প্রোটিন।
আর 0.4% থাকে বিভিন্ন ধরনের মৌল। এছাড়াও আরো কি থাকে দেখো, এছাড়াও থাকে ভিটামিন বি কমপ্লেক্স আর অন্যান্য কিছু ভিটামিন। কিছু তাহলে কি থাকে না, ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য ভিটামিন কিছু। আর আরো দেখো, এছাড়াও ধানের ভুসি থেকে তেল পাওয়া যায়। তাহলে ধান থেকে কত কি পাওয়া যাচ্ছে দেখো, প্রথমত আমরা ধান থেকে কি পাচ্ছি না, চাল, যেটা আমাদের শরীরে কার্বোহাইড্রেট এবং প্রোটিন যোগান দিচ্ছে। এছাড়াও আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা মেটাচ্ছে, আরো অন্যান্য কিছু ভিটামিনের চাহিদা মেটাচ্ছে। এছাড়া আর ধানের ভুসি থেকে কি পাচ্ছি আমরা, তেল পাচ্ছি। তাহলে চালে কি কি থাকছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে যে চালে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ কত, বা চালে সবচাইতে কোন পুষ্টি উপাদানটা বেশি থাকে। তাহলে আনসার কি হবে, কার্বোহাইড্রেট, এবং কত পরিমাণে থাকে না, 79.1%। তাহলে বুঝতে পেরেছো চালের পুষ্টি মূল্য কতটা। দেখো, ধানের প্রকারভেদ, জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে 3 ভাগে ভাগ করা যায়। কি বলছে দেখো, জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে ধানকে কি হিসেবে ভাগ করছি আমরা, জাতিগত বৈশিষ্ট্য, বিভিন্ন জাতের রয়েছে ধান, সেই জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি, কিভাবে সেই ধানটা চাষ করা হচ্ছে, সেই চাষ করার পদ্ধতি অনুসারে আমরা ধানকে 3 ভাগে ভাগ করছি। সেগুলো কি কি দেখো, এক হলো আউশ বা শরৎকালীন ধান। এই আউশ ধান কখন তাহলে চাষ করা হচ্ছে না, শরৎকালে। আমন বা শীতকালীন ধান। আর বোরো বা গ্রীষ্মকালীন ধান। তাহলে দেখো, আউশ বা শরৎকালীন ধান মানে এখানে বোঝাই যাচ্ছে এই আউশ ধানটা শরৎকালে চাষ করা হয়। আর আমন বা শীতকালীন ধানটা কখন না, শীতকালে। আর বোরো বা গ্রীষ্মকালীন ধান কখন হচ্ছে না, গরমের সময়। তাহলে কয় প্রকার, 3 প্রকার। কি কি, আউশ, আমন এবং বোরো। উৎপাদন ক্ষমতা অনুসারে আবার ধানকে 2 ভাগে ভাগ করা যায়। উৎপাদন ক্ষমতা অনুসারে ক ভাগে ভাগ করা যাচ্ছে না, 2 ভাগে। আর জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা হয় না, 3 ভাগে। এখন আমরা দেখব উৎপাদন ক্ষমতা অনুসারে ধানকে যে 2 ভাগে ভাগ করা যাচ্ছে সেগুলো কি কি না, অপেক্ষাকৃত কম ফলনশীল বা দেশি প্রকারের ধান আর উচ্চ ফলনশীল প্রকারের ধান। কিছু ধানের প্রজাতি আছে যেখান দিয়ে আমরা অপেক্ষাকৃত কম ফলন পাই, আবার কিছু ধানের প্রজাতি রয়েছে যেখান দিয়ে আমরা উচ্চ ফলন পেয়ে থাকি। তাহলে বুঝতে পারলে ধানের প্রকারভেদ কি কি, ভালো করে আরো একবার দেখে নাও। যে প্রথম হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে 3 ভাগে ভাগ করছি, সেগুলো কি কি না, আউশ, আমন এবং বোরো ধান। আর উৎপাদন ক্ষমতা অনুসারে আবার ধানকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সেটা আবার কি কি, অপেক্ষাকৃত কম ফলনশীল দেশি প্রকারের ধান আর উচ্চ ফলনশীল প্রকারের ধান। আর কম ফলনশীল ধান মানে কি না, যেসব যে প্রজাতির ধানগুলো, ফসলগুলো কম ফলন দেয় সেগুলো হচ্ছে কম ফলনশীল। আর সেগুলো কি হয় না, দেশি প্রকারের ধান হয়, যেগুলো আমাদের গ্রাম বাজারে চলতি ধান যেগুলো হয় সেগুলোকেই দেশি ধান বলি, সহজে যেগুলো পাই, সহজলভ্য চালগুলো। আর উচ্চ ফলনশীল প্রকারের ধান, সেগুলো কি না, এই ধরনের ধানের প্রজাতিগুলো কি করে না, খুব ভালো ফলন দেয়। দেখো, আউশ, আমন, বোরো ধানের চাষ সম্বন্ধে এবার আমরা জানবো। দেখো, আউশ ধান সম্পর্কে দেখি। আউশ ধান সাধারণত জমিতে একেবারে সরাসরি বোনা হয়। আমরা তো ধান চাষ সম্পর্কে পড়েছিলাম না, যে কিভাবে ধানের চাষ হয়। প্রথমে ধানের চারা নিতে হয়, ধানের চারা নিয়ে কি করতে হয়, একটা জমিতে আগে চারা গাছগুলো লাগিয়ে নিয়ে বড় করে নেওয়া হয়। তারপরে সেই চারা গাছগুলো সেখান দিয়ে ভালো চারা গাছগুলো বেছে নিয়ে অন্য একটা জায়গায়, যে জমিতে ফসলগুলো ফলাবো, সেখানে গিয়ে আবার বপন করতে হয়। এটাই হচ্ছে কি না, চাষ করার নিয়ম বা পদ্ধতি।
এই আউশ ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই সরাসরি জমিতে একেবারে বোনা হয়, এর জন্য কোথাও আলাদা করে চারা গাছ বড় করার প্রয়োজন হয় না। তাহলে কি বুঝলে? না, আউশ ধান সাধারণত জমিতে একবারই সরাসরি বোনা হয়, বারবার বোনা হয় না, কারণ এই আউশ ধান প্রথমে ছোট থেকে বড় করতে হয় না, বা সেইগুলো আবার এক জায়গা দিয়ে আরেক জায়গায় লাগানোর প্রয়োজন হয় না, একবারই সরাসরি জমিতে লাগানো হয় বা বোনা হয়। তাই এর চাষের পদ্ধতি আমন ও বোরো ধান চাষের পদ্ধতি থেকে একটু আলাদা। তাহলে আউশ ধান চাষের পদ্ধতি কিন্তু আমন এবং বোরো ধান চাষের পদ্ধতি থেকে একটু আলাদা। সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই জমি তৈরি করতে জমিতে ধান বোনা হয়। তাহলে কি বলছে দেখো, সাধারণত তাহলে রবি ফসল তুলে নেওয়ার পরেই জমি তৈরি করে জমিতে ধান বোনায়। তাহলে আমি যদি এখন দেখি তোমরা কেমন পড়াশোনা করছো, আচ্ছা বলো তো রবি ফসল কখন তুলে নেওয়া হয়, কোন সময়টা? দেখি কে বলতে পারে আগে, তাহলে বুঝবো তোমরা ভালো মতো পড়াশুনো করছো। আমার কিন্তু তাড়াতাড়ি আনসার চাই। বাহ, ভেরি গুড। তাহলে রবি ফসল কোন সময়? না, মার্চ এপ্রিল মাসের দিকে রবি ফসল তুলে নেওয়া হয়। আর খারিফ ফসল আবার শুরু হয় কখন দিয়ে? না, জুন জুলাই মাস দিয়ে খারিফ ফসল লাগানো হয়। ভেরি গুড, বা ভালো আনসার পেলাম। ঠিক আছে, দেখো তাহলে সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই তাহলে ধান বোনা হচ্ছে কখন? না, রবি ফসল তুলে নেওয়ার পরেই জমি তৈরি করে জমিতে ধান বোনা হয়। পলি, দোআঁশ বা এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই আউশ ধান বোনা হয়। তাহলে আউশ ধানের জন্য কোনো নির্দিষ্ট মাটির প্রয়োজন হয় না। আউশ ধানের জন্য পলি, দোআঁশ বা এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই কি হচ্ছে? না, আউশ ধান বোনা হয়। কোনো কোনো অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বনে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয়। আমরা যেটা প্রথমে পড়লাম যে আউশ ধানের জন্য কোনো বীজতলার প্রয়োজন হয় না, সরাসরি জমিতে একেবারে আউশ ধান বোনা হয়। আবার কি হচ্ছে দেখো, কোনো কোনো অঞ্চলে ব্যতিক্রম হিসেবে কোনো কোনো অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বনে বীজ সরি সরাসরি বীজ না বনে কোনো কোনো অঞ্চলে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয়। তাহলে বুঝতে পারলে এটা ব্যতিক্রম হিসাবে, যে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে কোনো কোনো জায়গায় আউশ ধান সরাসরি না বনে কি করা হচ্ছে? না, প্রথমে যেমন বীজতলা তৈরি করা হয় সেই তেমন বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা যায়। দেখো এবার আমরা দেখবো আমন ধান। যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়। তাহলে আমন ধানের জন্য কেমন মাটি দরকার? যে কোনো ধরনের মাটিতে, যেমন আউশ ধান পলি মাটি, দোআঁশ মাটি বা এঁটেল মাটি যে কোনো মাটিতেই চাষ করা যাচ্ছিল, তেমনি আমন ধানও যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়। তবে কাদা মাটি বা এঁটেল মাটি চাষের জন্য ভালো। তাহলে আমন ধানের জন্য ভালো মাটি কি? না, কাদা মাটি বা এঁটেল মাটি চাষের জন্য ভালো। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়। তাহলে পশ্চিমবঙ্গে যদি জিজ্ঞাসা কোশ্চেন আসতেই পারে পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়, তাহলে আনসার কি হবে? না, পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ কিন্তু বেশি হয়। আমাদের দেশে প্রায় কয়েক হাজার জাতের আমন ধান রয়েছে। শুধুমাত্র আমন ধানেরই কয়েক হাজার জাত আছে। তাহলে ভেবে দেখো ধানের কত প্রকার ধান রয়েছে। শুধুমাত্র যদি আমন ধানই কয়েক হাজার জাতের হয়, তাহলে আউশ, বোরো এই সমস্ত ধানও রয়েছে। আবার নতুন কিছু ধান সেগুলোও রয়েছে। তাহলে ধানের কত রকম প্রকার থাকতে পারে, এর থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো বিভিন্ন প্রকার দেশি জাতগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তাহলে কি বলছে? যেগুলো দেশি বা আমাদের নিজেদের অঞ্চলে যে ধানগুলো জন্মায় সেগুলো
বিভিন্ন অঞ্চলে আবার বিভিন্ন নামে পরিচিত। আমাদের এখানে কিছু ধান যদি আমরা একটা নামে তার নাম দিই, অন্য জায়গায় গিয়ে সেই একই ধান আবার তারা অন্য একটা নাম তুমি শুনতে পারো। তাহলে একই জাতের ধানের বিভিন্ন জায়গায় বা ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। তাহলে আমন ধান সম্পর্কে আমরা কি জানলাম? এই ধরনের ধান বর্ষাকালে বেশি চাষ করা হয় এবং এই ধরনের ধান আমন ধান সব ধরনের মাটিতেই হয়ে থাকে, কিন্তু কোথায় ভালো হয় না কাদা মাটি বা এঁটেল মাটি এই চাষের জন্য কি না ভালো, বেশি ভালো। আর আমন ধান পশ্চিমবঙ্গে কিন্তু এই আমন ধানের চাষ কি হয় না বেশি হয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়? আমন ধানের চাষ বেশি হয়। এটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গে আমরা কোন ধানের চাষ বেশি দেখতে পাই না আমন ধানের চাষ বেশি দেখতে পাই, এবং এটি বর্ষাকালে এই ধানের চাষ করা হয় এবং এই ধানের জন্য এঁটেল মাটি বা কাদা যুক্ত মাটি বেশি ভালো। দেখো দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলো হলো, দেখো দেশি আমন ধানের মধ্যে, হ্যাঁ বাইরের আমন ধান নয়, দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট যে জাতগুলো বা ভালো যে জাতগুলো সেগুলো হলো ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনাই 23 বা পাটনাই 23 আর বাসমতি প্রভৃতি। দেখো দেশি আমন ধানের মধ্যে যেগুলো উৎকৃষ্ট মানের বা যেগুলো গুণমান ভালো অনেকটা, সেই ধরনের জাতগুলো দেখো, ভালো করে দেখো নামগুলো, এক্সামে অবশ্যই দিতে পারে। ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনাই 23, বাসমতি প্রভৃতি। তাহলে কি দেখলে না দেশি আমন ধান, ভালো করে কোশ্চেন বা যে যখন প্রশ্ন দেবে প্রশ্নটা কি জানতে চেয়েছে অবশ্যই সেটা আগে তোমরা দেখবে। হ্যাঁ এখানে কি উল্লেখ করেছে না দেশি আমন ধানের, বাইরের আমন ধান জিজ্ঞাসা করতে পারে বা বিদেশি বা বাইরের রাজ্যের আমন ধান জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবে যে দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলো হলো ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনাই 23, বাসমতি প্রভৃতি। তাহলে প্রত্যেকটা এগুলো কি না আমন ধানের এক একটা জাত, এবং এগুলো কি জাত না উৎকৃষ্ট বা উন্নত মানের জাত। এই ধানের নামগুলো ভালো করে মনে রাখবে আমন ধানের: ভাষামানিক, ঝিঙ্গাশাল, রঘুশাল, পাটনাই 23 আর বাসমতি। আমরা সাধারণত বাসমতি নামটা আমাদের কাছে খুবই কমন, কারণ আমরা বাসমতি রাইসটা সচরাচর আমরা ব্যবহার করে থাকি। আমন ধান চাষের জন্য আগে বীজতলায় বীজ ফেলে চারা গাছ তৈরি করা হয়। তাহলে এটা আউশ ধানের মতো নয়। আউশ ধান আর আমন ধানের মধ্যে পার্থক্য কোথায়? আউশ ধান বীজতলায় বীজ না ফেলে সরাসরি জমিতে বপন করা হয়, আর আমন ধান কি করতে হয় না চাষের জন্য আগে বীজতলায় বীজ ফেলে চারা গাছ তৈরি করা হয়, এরপরে চাষের জমিতে চারা গাছগুলো রোপণ করা হয়। বীজতলায় ফেলার আগে বীজগুলো শোধন করে নেওয়া দরকার। দেখো কয়েকটা জিনিস এখানে বলেছে। আমন ধান চাষের জন্য তাহলে কি করা হচ্ছে না বীজতলায় আগে বীজ ফেলে চারা গাছ তৈরি করে নেওয়া হচ্ছে, আর তারপরে কি করা হচ্ছে না চাষের জমিতে চারা গাছগুলো রোপণ করা হচ্ছে। সেখানে যেখানে চারা গাছগুলো বড় হচ্ছে সেই চারা গাছগুলো তুলে নিয়ে এবার চাষের জমিতে চারা গাছগুলো রোপণ করা হয়। আর বীজতলায় ফেলার আগে বীজগুলো কিন্তু শোধন করে নেওয়া দরকার। ভালো মতো করে বীজতলায় যখন বীজগুলো ফেলছি তার আগে বীজগুলো ভালো করে শোধন করে নিতে হয়। তাহলে বুঝতে পারলে? দেখো এবার আমরা জানবো কোন ধান সম্পর্কে না বোরো ধান সম্পর্কে। আমন ধান কাটার পরে বীজতলা তৈরি করে এই ধরনের ধান রোপণ করা হয়। তাহলে আমন ধান যখন আমরা তুলে নিচ্ছি বা কেটে ফেলছি, আমন ধান কেটে নেওয়ার পর বীজতলা তৈরি করা হয় এবং সেই বীজতলাতে কি করছে না এই ধরনের ধান রোপণ করা হয়। কি ধান না বোরো ধান। আর মার্চ এপ্রিল মাস নাগাদ ধান কাটা হয়। তাহলে মার্চ এপ্রিল মাস নাগাদ কি হচ্ছে না এই বোরো ধান কাটা হচ্ছে।
যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে সেখানে বোরো ধানের চাষ হয়। তাহলে বোরো ধানটা কোন জায়গায় চাষ হয়? যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে। প্রত্যেকটা ধানের জন্যই জলের দরকার, কিন্তু বোরো ধানটা স্পেশালি বা বোরো ধানটা চাষ করার জন্য অবশ্যই জলসেচের ব্যবস্থা যেখানে ভালো আছে সেখানেই এই বোরো ধানের চাষ করা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, কারণ এই বোরো ধানটা গরমের সময় এই বোরো ধান রোপণ করা হয়, সেই জন্যে এই বোরো ধান চাষের জন্য কি হয়, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। তাই যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা ভালো রয়েছে সেখানেই এই বোরো ধানের চাষ করা হয়। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা কয় ধরনের ধান তাহলে দেখলাম? জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার প্রকারভেদের উপর নির্ভর করে 3 ধরনের ধান। কি কি সেগুলো? না, আউশ, আমন এবং বোরো। তাহলে আউশ এবং আমন এবং বোরো ধান সম্পর্কে জানলাম। এই অবধি যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই বলতে পারো। চলো, তাহলে সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। চলো, টাটা।